দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটার সংবাদ শিরোনাম। ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে 41, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক। যাত্রার পরেই আগুনের শিকার লঞ্চে ত্রুটি ধরা পড়ে, আমলে না নেবার অভিযোগ। কক্সবাজারে ধর্ষণের বেশিরভাগ আসামি ধরা পড়েনি, বিচারের আশ্বাস আইনমন্ত্রীর। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধান হবে, সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এবারে পুরো আয়োজন। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় প্রাণহানি বেড়ে 41-এ দাঁড়িয়েছে। দগ্ধ অর্ধশতাধিক মানুষের চিকিৎসা চলছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এমভি অভিযান 10। রাত 3টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর ধানসিঁড়ি ইউনিয়ন পয়েন্টে হঠাৎ আগুন লেগে যায়। নদীতে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন অনেক যাত্রী। পরে তীরে ভেড়ানো হয় লঞ্চটি। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এখনও নিখোঁজ অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের সূত্রপাত লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে। গন্ধ পাইয়া আমি কেবিনের বাইরে গিয়ে পিছনে তাকাইছি, দেখি আগুন। অনেক আগুন দেখে তো আতঙ্ক, কিভাবে বের হবো। তোমার বোন ছিল সাথে, ওরে নিয়ে আমি হাতে ধরে, আরো কিছু লোক ছিল আমার কাছে, আমি যতটা সম্ভব তাদেরকে হেল্প করছি। দগ্ধদের ভর্তি করা হয় ঝালকাঠি সদর হাসপাতাল এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি 334 নম্বর কেবিনে ছিলাম, শোয়া ছিলাম। তার লোকজনে চিল্লাইতে আছে, প্রচুর চিল্লাইতে আছে, আগুন আগুন। গ্যাস আছে না, গ্যাসের 4-5টা ফুইটা দেখি পুরা লঞ্চে আগুন ছড়াই গেছে। যেখান থেকে ধোঁয়াটা বের হয় অরিজিনালি ইঞ্জিন রুমের ওখান থেকে অনেক আগুন বেরোচ্ছিল, কিন্তু ওরা কোনো সিগন্যালও দেয় না, আমাদেরকে নামানোর চেষ্টা করে না। হঠাৎ করে এত ক্যাজুয়ালিটি আসার ফলে যে ঔষধের ঘাটতি, এটা আমরা ইমার্জেন্সি ইনভেন্ট করে আমাদের ইমার্জেন্সি থেকে ওষুধ নিয়ে এটা কাভার দিয়েছি। এদিকে আহতদের দেখতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। যান্ত্রিক বা কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে, এবং আমরা এই তদন্তের মধ্যে দিয়ে যারা দোষী সাব্যস্ত তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব। রুমে রেখে যাতে তার কোনো ইনফেকশন না হয় সেই দিকটা খেয়াল রাখতে বলা হয়েছে। তাদের চিকিৎসা করা হবে এবং তাদের জন্য যা ওষুধ, যা ধরনের সাহায্য সব দেওয়ার জন্য আমি ডাইরেক্টর সাহেবকে বলেছি। গুরুতর দগ্ধ কয়েকজনকে ঢাকায় আনা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে অগ্নিকাণ্ডের শিকার এমভি অভিযান 10 ঢাকা থেকে যাত্রার পরপরই ত্রুটি টের পান যাত্রীরা। কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন যাত্রীরা। এদিকে আগুনের ঘটনায় শোকে বিহ্বল বরগুনার মানুষ। প্রিয়জনের খোঁজে কেউ ছুটে গেছেন ঘটনাস্থলে, কেউ বা ঘুরছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ঝালকাঠিতে লঞ্চে আগুনে হতাহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বরগুনার বাতাস। বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে এসেছে অগ্নিকাণ্ডের ভয়াবহতা। এদের কারো কারো অভিযোগ, ত্রুটি থাকা সত্ত্বেও যাত্রী বোঝাই করে ঢাকা থেকে ছেড়ে যায় লঞ্চটি। টাকায় দেখি কি আগুন জ্বলতেছে, তারপর আমরা সব রাখে বাচ্চা হাত ধরে পাশে সামনের দিক চলে গেছি। চলে যায় খাড়ায় রয়েছে অনেকক্ষণ। খাড়ায় থাকার পর আমরা তো লাফায় পড়তে পারি না মাঝখানে। রাত এবং কুয়াশা, কোনো কিছু করতে পারতেছেন না, কিন্তু 10 মিনিট হয় আর কি, আল্লাহর রহমতে একটা হঠাৎ করে লঞ্চটা তীরের কাছাকাছি আইসা বসতে, মাঝখানে থেকে হঠাৎ করে তীরের কাছে আইসা বসতে, তখন মানুষ সবাই যে যা পারছে ঝাঁপ দিতেছে। লঞ্চটার ডিস্টার্ব ছিল, ঢাকার থেকে সারার সময় ইঞ্জিনে ঠাস ঠাস শব্দ হইতো, আবার হইতো ঠাস ঠাস ইঞ্জিনে শব্দ হইতো, কিন্তু এরা
কোনো প্রতিকার না করিয়া এরা লঞ্চটা চালাই আসছে। আহতদের দেখতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান র্যাবের মহাপরিচালক। সেই সাথে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় দগ্ধ 2 জনকে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা আমাদের টিম মাঠে আছে, আমাদের র্যাবের টিম মাঠে আছে, তারা তাদের ধরার জন্য কাজ করছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আমরা আশা করছি শিগগিরই তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ওই লঞ্চের অনেক যাত্রীর বাড়ি বরগুনায়। যাচাই বাছাই করে সার্বিক সহযোগিতা দেবে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক এবং এসএফদেরকে আমরা ঝালকাঠি পাঠিয়েছি। ঝালকাঠি জেলা প্রশাসনের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা মৃতদেহ রিসিভ করে শনাক্তকরণের কাজটি করবো এবং শনাক্তকরণ সাপেক্ষে মৃতদেহ প্রত্যেক পরিবারকে আমরা স্বজনদেরকে 50,000 টাকা অনুদান দেবো এবং যারা ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরকে আমরা 15,000 টাকা অনুদান প্রদান করবো। পাশাপাশি মরদেহ শনাক্তের কাজও চলছে। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের আগুনের ঘটনায় নিহত 36 জনের মরদেহ রাতেই ঝালকাঠি থেকে বরগুনায় নেওয়া হয়েছে। এই মুহূর্তে সবশেষ আপডেট জানতে বরগুনা এবং বরিশাল থেকে 2 জন সহকর্মী আমার সঙ্গে যোগ দিয়েছেন, শাহ আলী এবং মর্তুজা জুয়েল। শুরুতেই শাহ আলীর কাছে যেতে চাই, তিনি বরগুনায় রয়েছেন। মরদেহগুলো কখন নেওয়া হবে শাহ আলী, আর তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছেন কিনা? রুবায়েত, আমি বর্তমানে রয়েছি বরগুনা জেনারেল হাসপাতালে, যেখানে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান তার কাছে এই লাশ হস্তান্তর করবে এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বরগুনার 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দিদুর রহমান শম্ভু এবং উপস্থিত রয়েছেন বরগুনা 2 আসনের হাসানুর রহমান রিমন। 2 জন এমপি কিন্তু খবর পেয়ে কিন্তু তারা সাথে সাথে আসছে, যখন এই লাশ হস্তান্তর করবেন সেই খবরই তারা চলে আসছেন। এখন পর্যন্ত এখানে 33 জন লাশ নিয়ে আসছেন। তাদের কিন্তু আসলে বিকৃত অবস্থায়, তাদের আসলে দেখানোর মতো না, তাদের চেহারা আসলে চেনা যাচ্ছে না। আগামীকাল সকাল থেকে আসলে শনাক্ত কার্যক্রম শুরু হবে, সেটা কিন্তু আমরা শুনতে পেরেছি। আসলে সেই ঝালকাঠি থেকে বরগুনা 2 আসনের সংসদ সদস্য শওকত হাসান রহমান রিমন, তিনি কিন্তু সেই লাশের সাথে এসেছেন এবং তার কাছে আমরা জানতে চাবো যে আসলে সেই লাশ আসলে তারা শনাক্ত করতে পারছে কিনা। আমি ওখান থেকে 36 জনের লাশ রিসিভ করছি। রিসিভ করার পর 4 জন শনাক্ত হয়েছে, 3 জনকে আমি তার পরিবারদের কাছে হ্যান্ডওভার করে এসেছি, আর 33 জন এখানে নিয়ে এসেছি। এর মধ্যে 7 জন হয়তো শনাক্ত করা যাবে, বাকিদেরকে শনাক্ত করার কোনো সুযোগ নাই, ডিএনএ টেস্টের মাধ্যমে যদি শনাক্ত হয়। আমরা শুনতে পেরেছি যে আসলে তারা যে বিষয়টা বলেছে যে ডিএনএ টেস্ট ছাড়া কিন্তু শনাক্ত করা সম্ভব না, সেটা আমরা শুনতে পেরেছি। এরপরেই লাস্ট আমাদের হাতে পৌঁছে যাবে। আমরা সরাসরি চলে যাব বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েলের কাছে, সেখানকার পরিস্থিতি আমরা জানতে চাবো। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে এই ইউনিটটি, এখানে হচ্ছে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা চলছে। বর্তমানে এখানে 42 জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে আইসিইউতে হস্তান্তর করা হয়েছে এবং এর আগে কিন্তু 19 জন অগ্নিদগ্ধ রোগী, যারা 50% বেশি আসলে অগ্নিদগ্ধ হয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিকেল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর এই মুহূর্তে যারা এখানে চিকিৎসাধীন রয়েছে তাদেরকে এখানে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন মূলত অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ তাদেরকে হচ্ছে প্রয়োগ করা হচ্ছে এবং অনেকেই কিন্তু হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনার শিকার হয়ে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কিন্তু অক্সিজেনের সমস্যা হচ্ছে এবং সকলেরকে কিন্তু পর্যায়ক্রমে অক্সিজেনও অনেককে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে এখানে রোগীদের কারো কারো অবস্থার অবনতি হচ্ছে। তবে বিকেলের পর থেকে কিন্তু যে সর্বশেষ মৃতের সংখ্যা ছিল 41 জন, তারপরে কিন্তু আসলে এই সংখ্যাটি আর সামনের দিকে এগোয়নি। এখানকার রোগীদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রাজধানী ঢাকা থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা করেছে। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি তারা এখনো আসলে সড়ক পথে রয়েছেন। তারা এসে আসলে এখানকার রোগীদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন। আসলে এ ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবায়েতের কাছে। রুবায়েত। মর্তুজা জুয়েল, অসংখ্য ধন্যবাদ। বরগুনা থেকে সহকর্মী শাহ আলী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মর্মান্তিক এই ঘটনার আপডেট জানানোর জন্য। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ অনেকের শ্বাসনালী সহ শরীরের শতকরা 30 থেকে 50 ভাগই পুড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে গিয়ে
এই তথ্য জানিয়েছেন তিনি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 81 জন এই মুহূর্তে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা ঢাকা থেকে 7 সদস্যের চিকিৎসক দল পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। 35 জনের লাশ শনাক্ত করা গেছে, আরও বাড়তে পারে। বরিশাল মেডিকেল কলেজে ভর্তি আছে 81 জন, তার মধ্যে 10 জন ঢাকায় চলে আসছে। ঢাকায় যারা আসছে তারা একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। অনেকের শরীরের 30, 40, 50% পর্যন্ত পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়ে গেছে। কাজে সকলেই কম বেশি ক্রিটিক্যাল, 2-1 জন একটু আমরা মনে করি আশঙ্কামুক্ত। এবার অন্য প্রসঙ্গ। কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সব আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে 7 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল রাতে কক্সবাজার সদর থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। নাম উল্লেখ করা আসামিরা হলেন আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়, রিয়াজউদ্দিন ছোটন ও বাবু। তাদের মধ্যে রিয়াজউদ্দিন ছোটনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তিনি হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার। এদিকে কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের সুষ্ঠু বিচার দ্রুত নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বলে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির 35তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় এই তথ্য জানিয়েছেন তিনি। কক্সবাজারে একটা অত্যন্ত মর্মান্তিক অপরাধ হয়েছে। আমার কথা হচ্ছে সেই অপরাধের যাতে সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই ব্যবস্থা আমরা নেব। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধানে উদ্যোগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশটির রাজধানী মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। মালদ্বীপ সফরের 3য় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন নিজেই স্বাবলম্বী, কারো মুখাপেক্ষী নয়। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর আছে, তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আজকে বাংলাদেশ আর সেই কারো কাছে হাত পেতে চলার দেশ না। আজকে বাংলাদেশ নিজের পায়ে চলার মতো সক্ষমতা অর্জন করেছে। অনুষ্ঠানে দালালের মাধ্যমে অবৈধ পথে বাংলাদেশি কর্মীদের বিদেশে না যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রবাসীদের রেমিটেন্সের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, মালদ্বীপ প্রবাসীদের সব সমস্যার সমাধানে কাজ করছে সরকার। বাড়ি ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই, বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে এবং এই লোন ক্ষেত্র বিশেষে কোনো জামানত ছাড়াও দেওয়া হয়। আমি জানি যে এখানে ওই সব জায়গা থেকে টাকা পাঠানোর সমস্যা, তো সেই সমস্যাটা যাতে না থাকে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকেই আমি বলবো যে ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা নেবে। ভবিষ্যতে মালদ্বীপ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজে টাকা পাঠাতে পারবেন রেমিটেন্স যোদ্ধারা, এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকর প্রার্থী সেলিনা হায়াত আইভি শতকরা 67% ভোট পাবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল নগর পার্কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় সমাবেশে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমন দাবি করেন তারা। আওয়ামী লীগ নেতারা বলেন, নারায়ণগঞ্জের মানুষ বারবার আইভিকে নির্বাচিত করেছেন এবং 16 জানুয়ারির ভোটেও তাকেই নির্বাচিত করবেন। এই নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগ 2022 সালের জাতীয় নির্বাচনে শুভ সূচনা করবে বলেও মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ভোটের ব্যবধানে জয়লাভ করেছ, ইনশাল্লাহ এবার লক্ষাধিক ভোটে জয়লাভ করবে ডাক্তার সেলিনা হায়াত। বড় আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের সমাবেশে তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, সুশৃঙ্খলভাবে দলকে তৈরি করতে হবে, জনগণকে সংগঠিত করে তাদেরকে নিয়ে মাঠে নামতে চায় এই দলটি। বিএনপি মহাসচিব জানিয়েছেন, কোনো স্থানেই মানুষের নিরাপত্তা এই মুহূর্তে নেই, পদে পদে মা বোনরা অসম্মানিত হচ্ছেন। তাই সরকারের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির এই নেতা।
শুধু আবেগ দিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না বন্ধুগণ। আজকে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদের দলকে তৈরি করতে হবে। আমাদেরকে আরো বড় আন্দোলনের জন্য, 18 কঠিন আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে। আমাদেরকে জনগণকে সংগঠিত করে তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে। খ্রিস্ট ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আগামীকাল। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25 ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। তাঁর অনুসারীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হবে। এই উপলক্ষে রাজধানীসহ সারা দেশের গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন 26 ডিসেম্বর। এই উপলক্ষে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা, অর্থাৎ ইউনিয়ন পরিষদগুলো ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চতুর্থ ধাপে জামালপুরের সরিষাবাড়ি, বক্সিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 16 ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যে লোকটি 24 বছর ভাড়া এই ইউনিয়নের চেয়ারম্যান করেছেন, সে আসলে নৌকার কোনো লোক ছিল না। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। এলাকায় একটা ত্রাসের রাজত্ব এবং একটা মানুষকে একটা আতঙ্কিত করতেছে, যাতে ভোটের দিন যেন কেউ ভোট কেন্দ্রে না যায়। সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা। তবে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ভোট হইলে আমরা যাবো ভোট কেন্দ্রে, আমরা বৃদ্ধ মানুষ, আমরা দুর্বল মানুষ, আমরা যেতে পারবো না। এই নির্বাচনকে কেন্দ্র করে দুই একটি জায়গা থেকে ইতিমধ্যে 2-1টি অভিযোগ এসেছে। সেই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার 18টি ইউনিয়নে চলছে নির্বাচনী প্রচারণা। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। শান্তিপূর্ণভাবে 26শে ডিসেম্বর একটা উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। যে নির্বাচিত হবে আমরা তার পক্ষে থাকবো, সাধুবাদ জানাবো। জনগণের যেভাবে সারা দেখতেছে তাতে 100% জয় আমারই হওয়ার। জনগণের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভোটাররা। মানুষের খেদমত করতে হয় কাজ করতে হয় তার। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার 18টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচার। সৎ, যোগ্য ও উন্নয়নকামী প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। যিনি আমাদের উন্নতি দিকে দেখশন করবে তাদেরকে আমরা ভোট দিতে আগ্রহী জানাই। পলাশবাড়ী উপজেলার 2টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 23 জন, সাধারণ সদস্য পদে 127 জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 42 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির সময়সীমা আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এরই মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভার এর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশটিতে অবৈধ শ্রমিকরা অভিবাসন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই পাসপোর্ট বা ট্রাভেল পাস ও ফ্লাইটের টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গিয়ে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজের দেশে ফিরতে পারবেন। তবে তাদেরকে ফ্লাইটের আগের 72 ঘন্টার মধ্যে করা করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র দেখাতে হবে। চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারের গণহত্যার স্মারক ভাস্কর্য সরিয়ে নিয়েছে হংকংয়ের আরও 2টি বিশ্ববিদ্যালয়। আজ ভোরে চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং থেকে গডেস অব ডেমোক্রেসি ভাস্কর্য আর লিংনান বিশ্ববিদ্যালয় থেকে রিলিফ ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়। এক বিবৃতিতে চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে একটি অনুমোদনবিহীন ভাস্কর্য সরিয়েছে তারা। আর লিংনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে ক্যাম্পাসে থাকা ভাস্কর্যটি আইনি ও নিরাপত্তার ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল আরেকটি বিশ্ববিদ্যালয় তিয়ানআনমেন স্কোয়ারের গণহত্যার স্মারক ভাস্কর্য সরিয়ে নেয়। খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে নেপালকে 154 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আর এই জয় দিয়ে এবারের প্রতিযোগিতায় দারুণ শুরু করল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 39 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 17 রান করে আউট
হয়েছেন মফিজুল ইসলাম, ইফতেখার হোসেন 21 আর আইচ মোল্লা ফেরেন 22 রান করে। ফাহিম 58 রান করে চোটের কারণে মাঠ ছাড়লে অপরাজিত 127 রানের ইনিংস খেলেন প্রান্তিক নওরোজ নাবিল। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 297 রান। জবাবে 298 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 143 রানেই অল আউট হয়ে যায় নেপাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকগুলো কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বোর্ডের সভা শেষে নতুন কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন সভাপতি নাজমুল হাসান পাপন। আকরাম খানের জায়গায় বিসিবির অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। ফ্যাসিলিটিস কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খানকে। অনেকদিন পর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাজ্জাদুল আলম ববিকে। সভা শেষে বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেবেন বাংলাদেশ দলের সাবেক কোচ জেমিসি ডান্স। ফুটবল, কাল থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের 33তম আসর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 12টি দল। 12টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। প্রতি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল যাবে কোয়ার্টার ফাইনালে। 4টি কোয়ার্টার ফাইনাল হবে 1 ও 2 জানুয়ারি, আর সেমিফাইনাল হবে 5 জানুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে 8 জানুয়ারি। দর্শকের সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে ডিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে 41, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক। যাত্রার পরেই আগুনের শিকার লঞ্চে ত্রুটি ধরা পড়ে, আমলে না নেবার অভিযোগ। কক্সবাজারে ধর্ষণের বেশিরভাগ আসামি ধরা পড়েনি, বিচারের আশ্বাস আইনমন্ত্রীর। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধান হবে, সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায় যোগ দিন। শুভরাত্রি।